আজ আমরা একজন বেশ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে কথা বলছি, মইনুল হক চৌধুরী। হুম। ভারতের আসাম রাজ্যের, বিশেষ করে যদি বলি বরাক উপত্যকার রাজনীতি আর উন্নয়নে তার একটা বিরাট ভূমিকা ছিল। অবশ্যই। আমাদের হাতে ওনার জীবন আর কাজ নিয়ে বেশ কিছু তথ্য আছে, তো সেগুলো একটু খুঁটিয়ে দেখা যাক, মানে তার প্রভাবটা ঠিক কেমন ছিল সেটা বোঝার চেষ্টা করব। ঠিক, চলুন শুরু করা যাক। এই যে তথ্যগুলো, এগুলো দেখলে বোঝা যায় তার ছাত্রজীবন থেকে শুরু করে একেবারে জাতীয় স্তরের মন্ত্রী হওয়া পর্যন্ত পুরো জার্নিটা। হ্যাঁ। বিশেষ করে আসামের কৃষি আর শিল্পে তার যে অবদান, মানে কিভাবে তিনি একদম গ্রাসরুট থেকে উঠে এলেন, সেটাই দেখার মতো। একদম। আর আমার কাছে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং লাগে সেটা হলো তার যাত্রাপথটা। ভাবুন, কালাইন গ্রামের এক ছোট্ট পাড়া সোনাবাড়ি গাঁও, হ্যাঁ, সেখান থেকে একেবারে দিল্লির সেন্ট্রাল ক্যাবিনেট। এই যে উত্থানটা, আর কিভাবে তিনি বারাক উপত্যকার শিল্প সংস্কারক বা ইন্ডাস্ট্রিয়াল রিফর্মার অব দ্য বারাক ভ্যালি হিসেবে পরিচিত হলেন, এটা আসলে খুব আকর্ষণীয় একটা ব্যাপার। আচ্ছা, তাহলে শুরুটা ওনার পড়াশোনা দিয়েই করি। সোনাবাড়িগাঁওয়ের প্রাইমারি স্কুল, তারপর শিলচর, গুয়াহাটি, সিলেট, ঘুরে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইতিহাসে অনার্স। এটা তো বেশ বড় ব্যাপার। অবশ্যই, সে সময়ের নিরিখে তো বটেই। তারপর আবার আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে ইতিহাসে এমএ, আর সেটাও ফার্স্ট ক্লাস ফার্স্ট, সঙ্গে আবার এলএলবি ডিগ্রিও। দারুণ একাডেমিক রেকর্ড বলতে হবে। একদমই। আর এই মজবুত শিক্ষাগত ভিত্তিটাই হয়তো ওনার পরবর্তী রাজনৈতিক দর্শন তৈরিতে অনেক সাহায্য করেছিল। ঠিক। এখানে একটা জিনিস খেয়াল করার মতো, ছাত্রজীবনে কিন্তু ওনার রাজনীতির শুরুটা মুসলিম লীগ সংগঠনের হাত ধরে। ও আচ্ছা। কিন্তু স্বাধীনতার পর সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতিটা তো খুব দ্রুত বদলাচ্ছিল। তখন তিনি পথটা পাল্টান। ১৯৫১ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন। এটা তো একটা বেশ বড় শিফট ছিল নিশ্চয়ই। নিঃসন্দেহে তৎকালীন রাজনীতির নিরিখে এটা একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল। শুধু পড়াশোনাই নয়, রাজনীতিও তো উনি বেশ তাড়াতাড়ি নিজে জায়গা করে নিয়েছিলেন। এরপর তো বিধানসভায় লম্বা সময় ছিলেন, তাই না? হ্যাঁ, ঠিক। ১৯৫২ থেকে ১৯৭১ পর্যন্ত টানা ৫ বার এমএলএ নির্বাচিত হয়েছিলেন। প্রথমে ইস্ট সোনাই, পরে সোনাই কেন্দ্র থেকে। ৫ বার? হ্যাঁ। আর শুধু এমএলএ নয়, গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলেছেন। যেমন ধরুন, ১৯৫৭ থেকে ৬২ পর্যন্ত আসামের কৃষিমন্ত্রী ছিলেন। এরপর ৬২ থেকে ৬৭ পর্যন্ত বিধানসভার নেতা এবং ক্যাবিনেট মন্ত্রী। আচ্ছা, কৃষিমন্ত্রী হিসাবে ওনার কাজটা ঠিক কেমন ছিল? তথ্যে দেখলাম সবুজ বিপ্লবে অবদানের কথা বলা হয়েছে। আসামের ক্ষেত্রে এর মানেটা কি দাঁড়ায়? দেখুন, কৃষিমন্ত্রী হিসেবে উনি কিন্তু আসামে আধুনিক চাষবাসের ওপর খুব জোর দিয়েছিলেন। সেই সময়ে দাঁড়িয়ে উন্নত হাইব্রিড বীজ আনা, হ্যাঁ, রাসায়নিক সার, কীটনাশকের ব্যবহার চালু করা, এগুলো কিন্তু বেশ বড় পদক্ষেপ ছিল। লক্ষ্য ছিল খাদ্য উৎপাদন বাড়ানো, যেটা সারা দেশেই তখন চলছিল আর কি, সবুজ বিপ্লব। একদম সেই দেশব্যাপী আন্দোলনেরই অংশ ছিল এটা আসামে। আর এখানেই ওনার দূরদর্শিতাটা চোখে পড়ে। উনি কিন্তু সেই সময়েই প্রথম বরাক নদীর ওপর একটা ড্যাম বা বাঁধ তৈরির প্রস্তাবও রেখেছিলেন। তাই নাকি? সেই সময়? হ্যাঁ, ভাবুন, সেই সময়ে দাঁড়িয়ে এই অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণ আর সেচের উন্নতির জন্য কত বড় একটা পরিকল্পনা। দারুণ। তাহলে একদিকে কৃষি, অন্যদিকে শিল্প। আচ্ছা, ওনাকে তো বরাক উপত্যকার শিল্প সংস্কারক বলা হয়। এই পরিচিতিটা কেন? নিশ্চয়ই এর পেছনে শক্ত কিছু কারণ আছে। আছে তো, অবশ্যই আছে। এই পরিচিতিটা তো আর এমনি আসেনি। ওনার উদ্যোগ বা বলতে পারেন ওনার সক্রিয় ভূমিকার কারণেই তো শিলচরে রিজিওনাল ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটা এখন আমরা এনআইটি নামে চিনি। হ্যাঁ, এনআইটি শিলচর। শিলচর মেডিকেল কলেজ, একটা ভেটেরিনারি কলেজ, অল ইন্ডিয়া রেডিও শিলচর স্টেশন, এগুলো স্থাপিত হয়েছিল। বাপরে, অনেকগুলো প্রতিষ্ঠান। এখানেই শেষ নয়। হিন্দুস্তান পেপার কর্পোরেশনের অধীনে যে কাছাড় পেপার মিল, ও হ্যাঁ, ৫ গ্রামের পেপার মিলটা। হ্যাঁ, আর আনিপুরে একটা সুগার মিল বা চিনি কল, এই ভারী শিল্পগুলো স্থাপনেও ওনার একটা বড় ভূমিকা ছিল। শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, যোগাযোগ, এতগুলো ভিন্ন দিকে একসাথে নজর। এর পেছনে কি কোনো সুচিন্তিত পরিকল্পনা ছিল, নাকি সময়ের দাবি ছিল এগুলো? আমার তো তথ্য দেখে মনে হয় এটা শুধু সময়ের দাবি মেটানো নয়, বরং একটা অঞ্চলের সামগ্রিক উন্নয়নের একটা ভিশন ছিল।
দেখুন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো দক্ষ লোক তৈরি করবে, শিল্পগুলো সরাসরি চাকরি দেবে, অর্থনীতিকে চাঙ্গা করবে, আবার যোগাযোগের উন্নতিও দরকার। সব মিলে একটা বেশ পরিকল্পিত উন্নয়নের ছবি কিন্তু দেখা যায়। এই সাফল্যের সিঁড়ি বেয়েই কি উনি জাতীয় রাজনীতিতে গেলেন? ধুবড়ী লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হলেন। লোকসভায়? হ্যাঁ, এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কেন্দ্রীয় মন্ত্রিসভায় শিল্পোন্নয়ন মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন। এটা নিঃসন্দেহে ওনার রাজনৈতিক জীবনের একটা শিখর ছিল। কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু দুঃখের বিষয় যে এই যাত্রাটা বেশি দিন চলেনি। মাত্র 52 বা 53 বছর বয়সে 1976 সালে 13ই ফেব্রুয়ারি দিল্লিতে ওনার মৃত্যু হয়। খুব অল্প বয়সী চলে যান তাহলে। আচ্ছা, ওনার সম্পর্কে যে তথ্যগুলো আমরা দেখছি, সেখানে ওনাকে একজন সৎ আর